দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বিদেশে কোনো ফ্লোটিং মার্কেট নয়, এটি পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান হাট। শত শত নৌকা আর ক্রেতা বিক্রেতার ভিড় পাখির চোখে দেখে মনে হবে নদীর বুকে ছোট্ট একটি গ্রামের বাজার। পূবাকাশে সূর্যের আলো ফোটার আগেই সারি সারি নৌকার এ দৃশ্য যে কারো নজর কাড়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর জীবন বাস্তবতার মিলন ঘটেছে এখানে। নাজিরপুরে বিলে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, মাঝে মাঝে দু একটি বসতি। এখানকার মানুষ পরম যত্নে উৎপাদন করেন বিভিন্ন প্রকার ফসল ও সবজি। নিজের উৎপাদিত সবজি ভোরের আলো ফোটার আগে নৌকায় করে নিয়ে আসেন উপজেলার বেলুয়া নদীর বৈঠাকাটার ভাসমান হাটে। যেমন বিক্রি হয় টাটকা সবজি, তেমনি হয় সবজির চল। হাটে পাবেন তৃপ্তিদায়ক মিষ্টি পান সহ সকালের নাস্তা। এই বাজারটা হয়েছে পিরোজপুর নাজিরপুর বৈঠাকাটা বাজার। এই গ্রামে বিভিন্ন গ্রাম থেকে এখানে শনি মঙ্গলবারে প্রতি শনি মঙ্গলবার সকাল 5টা হইতে বেলার 9টা সাড়ে 9টা পর্যন্ত বাজার শেষ হয়েছে। এখানে মূল হয়েছে কাঁচামালের বাজার। এই বাজারটা ভাসমান বাজার হয়েছে প্রায় 1-1.5 বছর। যেমন আমার দাদা দেখে গেছে, এর আগের প্রজন্মের লোকেরা দেখছে, আমার বাবা দেখে, আমরা দেখি, আমার ছেলেবানে দেখতে হয়েছে। অনেক বছর হয়েছে এই বাজারটা। এই অত্র অঞ্চলে পানিতে নিমজ্জিত থাকার কারণে ভাসমান পদ্ধতি বেটে সিস্টেমে এখানে চারা উৎপন্ন করে এবং এই চারা এই বৈঠাকাটা বাজারে এখানে ভাসমান পদ্ধতিতে বিক্রি হয় নৌকার মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণত ক্রেতা এখানে চলে আসে এবং পণ্যের মূল্য খুবই কম। এখান থেকে প্রতি শনি এবং মঙ্গলবার হাট বসে এবং প্রতি হাটে প্রায় 1.5 কোটি টাকার মতন এখানে ক্রয় বিক্রি হয়। বিভিন্ন ধরনের তরকারি বিভিন্ন এলাকা থেকে আসে এবং এখান থেকে বিক্রি হয়। বিভিন্ন এলাকার লোকজন আসে ওইটা ক্রয় করে পরে বিভিন্ন এলাকায় বিক্রি করে, যাতে আমাদের ভালোই উপকার হয়। কিন্তু আমরা প্রায় 50,000 50 লাখ 60 লাখ এরকম বেচা কিনা হয়। আমাদের বাড়ি এসে পদ্মডুবি গ্রাম, অনেক দূর প্রায় ট্রলারে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে আসতি। আইসি মধু কচু নিয়ে আসি, পানি কচু, এরপর আপনার সুবরি চারা নিয়ে আসি, তারপর রসুন নিয়ে আসি, কলা নিয়ে আসি। বৈঠাকাটা বাজারে বিক্রি করতে আসছি। বাজারে আসছি চা বিস্কিট পান সিগারেট নিয়ে এই ভাই বেড়াদারে খাওয়াইতে আইছি। এই দিয়ে আমার সংসার চলে। তাছাড়া আমার মুদির দোকান আছে। আশেপাশের মানুষ সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হাটে আসেন নৌকা করে, ঠিক তেমনি ক্রেতারাও কিনতে আসেন নৌকা নিয়ে। ফলে সময় আর অর্থ বাঁচাতে এগুলো ডাঙায় তোলা হয় না। স্থানীয়ভাবে উৎপাদিত শস্য সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার চাষিরা আসেন ছোট ছোট নৌকায় করে এ ভাসমান হাটে। এরপর সেগুলো পাইকারি ক্রেতারা কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সবজির দাম তুলনামূলক সস্তা হওয়ায় ক্রেতাদের ভিড়ে এ হাটটি সর্বদা সরব থাকে। সূর্য ওঠার আগেই দৃশ্যমান হয় এ হাট, চলে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। মোরবার থেকে আসছি, বাকেরগঞ্জ থানা ভিতরে বিক্রি হইবে। আমার বানুরবেড়া থানা। কি কি মাল কিনলেন, কেমন দাম? নারকেল চারা, সুপারি চারা, আম চারা,
তারপর বিভিন্ন কাঁচামাল। হাটটা 5টায় শুরু হয় সকাল, আর অনেক দূর থেকে লোক আসে, যেমন ইন্দারহাট থেকে আসে, এই গাঁওখালি থেকে আসে, মানে বিভিন্ন এলাকা থেকে দূর দূর থেকে লোকজন এখানে আসে, কাঁচামাল কেনে, নারকেল কেনে, এই কচু তরকারি মরকারি অনেক কিছু কেনে এখান থেকে। হাট মেলে সকালে দুপুর তো আমাদের বাজার ভালো থাকে, আর কত বাজার এমনি থাকে, কিন্তু ভাসমান যে আপনার নৌকা দুন আসে এই এলাকায় আমাদের তরকারি হয়, অন্য অন্য এলাকার দিয়েও আসে, মোড়লগঞ্জ দিয়ে আসে, চিতালমারির দিয়ে আসে, কাউখালির দিয়ে আসে, ওই পশ্চিমে যশোর দিয়ে আসে, প্রত্যেক জায়গায় দিয়ে এই বৈঠকরা বাজারে তরকারি আসে। এই হাট বর্ষে দীর্ঘ 62 বছর হয়েছে, এবং এই হাট ভোর আজানের পরপর শুরু হয়, সকাল 10টা 11টা পর্যন্ত চলে, এরপর আস্তে আস্তে কমে যায়। ভাসমান হাট তো, এবং এই স্থানে তরি তরকারি কেনা বেচা হয়। আপনার বানারীপাড়া, স্বরূপকাঠি, নাজিরপুর 3 থানার লোকজন তরকারি নিয়ে এইখানে আসে, এবং ক্রয় করতে আসে দেশ বিদেশের সম্পূর্ণ জায়গা থেকে আসে, এমনকি রাজধানী ঢাকা থেকেও আসে। এই বিভিন্ন গাড়িতেও যায়, মালামাল তো যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ, ট্রলার যোগেই যায় বেশি। এই ভাসমান হাটকে কেন্দ্র করে বৈঠাকাটায় গড়ে উঠেছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি বাজার। স্টেশনে দাঁড়িয়ে আছে একটি ট্রেন, গন্তব্য ধাদাস টু মহাকাশ। স্টেশনের নাম কলকাকুলি, ট্রেনের নাম জ্ঞানের আলো এক্সপ্রেস। এর 4টি বগি। শিশু শিক্ষার্থীদের আনন্দদায়ক শিক্ষা ও স্কুলমুখী করার জন্য আন্তনগর ট্রেনের আদলে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি জরাজীর্ণ ভবনকে ট্রেনে রূপান্তরিত করা হয়। কলকাকুলি স্টেশনে পড়তে এসে খুশি শিক্ষার্থীরা। 2010 সালে প্রধান শিক্ষক দিলরুবা খাতুন ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে শিশু শিক্ষাকে আনন্দমুখী করতে নেন নতুন নতুন উদ্যোগ। 1967 সালে নির্মিত স্কুলের জরাজীর্ণ ভবন আন্তনগর ট্রেনের আদলে রাঙিয়ে শিক্ষার্থীদের আকর্ষণ বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেন দিলরুবা খাতুন। আমাদের ট্রেনটা বিদ্যালয়ের রং করার আইডিয়াটা একটা ট্রেনের আদলে নেওয়া হয়েছে। এটা আসলে একটা ট্রেন না, এটা একটা রূপকার্থে ব্যবহার করা হয়েছে, এবং আমাদের ট্রেনের নাম দিয়েছি হচ্ছে জ্ঞানের আলো এক্সপ্রেস, আর আমাদের গন্তব্য হচ্ছে ধাদাস টু মহাকাশ। মহাকাশটা আসলে এখানে দূরত্ব হিসাবে বোঝানো হয়েছে। আমরা মনে করি যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা তাদের জীবনের যাত্রা, মানে জীবনের শিক্ষাগত যাত্রা শুরু করবে আমাদের ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, এবং এখান থেকে তারা জ্ঞান অর্জন শেষ করে তারা উচ্চতর জ্ঞান অর্জনের জন্য তারা মাধ্যমিকে যাবে, কলেজে যাবে, আরও উচ্চতর জ্ঞান অর্জনের জন্য তারা মহাকাশের দিকে, মানে দূরত্বের দিকে, অন্যদিকে ধাবিত হবে। ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা এখন সহজেই জানতে পারে মহাকাশ যাওয়া সম্পর্কে। বেড়েছে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও। হাসি আনন্দে আত্মস্থ করছে শিক্ষকদের পাঠদান। বাচ্চারা খুব মজা পাচ্ছে, ওরা মানে এখন স্কুলের প্রতি আকৃষ্ট হয়েছে, প্রতিদিন ওরা বেশ স্কুলে আসে আনন্দের সাথে। এক কথায় মানে আমাদেরও ভালো লাগছে এই স্কুল, এই রুমটা। আগে মানে ওরাও মজা পেত না। ওরা একদিন হেড ম্যাডামকে বললো যে ম্যাডাম, অন্যান্য ওরা সবাই বিল্ডিংয়ে করে, এই ক্লাসে এখানে আপনার 2, 3, 4 ক্লাস হয়। তোরা একদিন ম্যাডামকে বললো, ম্যাডাম আমাদের রুমটা যদি একটু কালারফুল করে দিতে আমরা মানে ভালো লাগতো। তো তখন থেকেই আমাদের হেড ম্যাডামের মাথার মধ্যে একটাই আসলো যে কী করলে মানে ওরা এই মানে আনন্দ পাবে। তো তখন হঠাৎ করে ম্যাডাম আর কি নিজের ইসের থেকে এই কালারটা আর কি করলো আর কি ট্রেন। স্কুলটা তো ভালোই লাগে, আগে তো সেরকম আসলে, এখন তো উন্নত করেছে,
স্কুলটা এখন ভালোই লাগে। ট্রেনের ছবিটা ছাপানোর পরে অনেক ভালো লাগে যে যে কাকলি যে স্টেশনের যে একটা ট্রেনের নাম দেওয়া হয়েছে, এখন অনেক ভালো লাগে এই ট্রেনের ছবিটা। এই রংটা করার পর আমার স্কুলটা অনেক সুন্দর লাগছে। আমরা আনন্দের সাথে ক্লাস করে আনন্দের সাথে স্কুলে আসি। এই রংটা করার পর আমরা অনেক খুশি হয়েছি। এই রং মানে এটা একটা ট্রেনের রং করা হয়েছে। ট্রেনে আমরা অনেক দূরে যেতে পারবো। এবার আমরা ট্রেনে উঠলাম, এবার আমরা বিমানে উঠতে চাই। আমাদের স্কুলে আসলে প্রত্যেক দিন ভালো লাগে এবং খুব খুশির সঙ্গে স্কুলে আসে। আগে অনেক স্টুডেন্ট এই যার জন্য আসতো না, এখন ট্রেনটা প্রত্যেক দিন স্কুলে আসে। ট্রেন জার্নি আসলেই তো ট্রেন না, তবে এটা পেন্টিং করা হয়েছে, তাও আমাদের অনেক মজা লাগে। তাই আমরা প্রত্যেকদিন স্কুলে আসি এবং স্কুলে আসার প্রতি আমরা অত্যন্ত বেশি আগ্রহী হই। আমাদের এখানে ক্লাস করতে অনেক বেশি ভালো লাগে। আমাদের এই স্টেশনটা অনেক ভালো লাগছে, আর আমার ক্লাস পার্টিরা সবাই খুশি হয়েছে, আর স্কুল কামাই করে না সবাই। পরিপাটি করে সাজানো গোছানো এই স্কুলে ঝরে পড়ার হার এখন 0। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছে 2022 সালে। পেয়ারার মৌসুম শুরু হলে স্বরূপকাঠির এই পেয়ারার বাগানে আসে হাজার হাজার পর্যটকদের কথা ভেবে ও এলাকার এই পেয়ারার সুনাম ছড়িয়ে দিতে এলাকার উদ্যোগী কয়েকজন যুবক গড়ে তুলেছেন পেয়ারা পার্ক। প্রায় 200 বছর আগে স্বরূপকাঠির কুরিয়ানার এক ব্যক্তি ভারতের গয়া থেকে পেয়ারা গাছ এনে তার বাড়িতে লাগান। পরবর্তীতে ওই গাছের পেয়ারা সুমিষ্ট ও রসালো হওয়ায় তিনি এটিকে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেন। একসময় এর বিস্তৃতি লাভ করে। বর্তমানে স্বরূপকাঠির আটঘর, কুরিয়ানা সহ 12টি এলাকার প্রায় 700 হেক্টর জমিতে এর চাষাবাদ হয়। কান্দিবের পদ্ধতিতে এর চাষ হওয়ায় এর সৌন্দর্য যে কারো দৃষ্টি কাড়ে। অন্যদিকে সারি সারি নৌকার ভাসমান পেয়ারার হাট ছবির সৌন্দর্যকেও হার মানায়। এসব সৌন্দর্যকে কেন্দ্র করে এসব হাটে ও বাগানে বসে পর্যটক আর সৌন্দর্য পিপাসুদের মিলন মেলা। আমরা যেহেতু মন চাইলে থাইল্যান্ডের সেই ফ্লোটিং মার্কেটটা দেখতে পারি না, তবে এখানে এসে কিন্তু আমরা সেই ফ্লেভারটা নিতে পারি। তো আমার কাছে এদিকে প্রাকৃতিক যে পরিবেশ সেটা অনেক ভালো লাগছে। আমি আসলে টাঙ্গাইল থেকে এসেছি, আমার ভালো লেগেছে। আমি যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম এখানে, প্রত্যাশা আমার পূরণ হয়েছে। যদিও খুব গরম, তবু বেড়াতে এসে আমার খুবই ভালো লাগছে। পেয়ারা বাগান দেখে খুবই ভালো লাগছে। এখানে আমরা নিজ হাতে পেয়ারা পেরে খেতে পারছি, সেটা আমাদের কাছে অনেক উপভোগ্য একটা বিষয়। এবং এখানে যে ভাসমান পেয়ারা বাজার হয় সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে এবং সবাই এখানে এসে ঘুরে যেতে পারে। এ বাগানকে কেন্দ্র করে মৌসুমে এখানে আসেন হাজার হাজার পর্যটক। তখন জমজমাট হয়ে ওঠে এই এলাকা। পর্যটকদের কথা ভেবে এই এলাকার কিছু যুবক 2019 সালে গড়ে তুলেছেন পেয়ারার পার্ক। পেয়ারা যখন সিজন থাকে তখন যেমনি পর্যটকদের পেয়ারা দিয়ে দিই বা নিজের হাতে পেয়ারা খেতে পারে, তো এই সময় আমরার সিজনে এই নভেম্বর পর্যন্ত আমরা দিয়ে দিই সবাইকে পর্যটকদের কাছে 30 টাকা টিকিট মূল্যের বিনিময়। আমাদের বন্যার কারণে পেয়ারা অনেক ঝরে গিয়েছে, যার কারণে এই সমস্যাটা আমাদের হয়েছে। তবে বর্তমানে আমরা যেটা শুরু করেছিলাম এই পেয়ারা পার্কটা, আমরা যেহেতু বেকার, এটার মাধ্যমে আমরা কিছুটা করতে চেয়েছিলাম ভবিষ্যতের জন্য, কিন্তু সেটা আমাদের এখন প্রচুর ধস নেমে গেছে, কারণ বন্যার কারণে, তারপর করোনার কারণে এবং লাস্ট এই গত 2 মাসে আমাদের দেশের পরিস্থিতির কারণে পর্যটক অনেক কমে গেছে।
পর্যটকদের জন্য এখানে দুপুরে থাকবে মজাদার সব খাবারের ব্যবস্থা। প্রতি প্লেট খাবার ১০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত। ডিঙি নৌকায় সৌন্দর্য দর্শনের সাথে আরও থাকবে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া এখানে রয়েছে প্রশাসনের নিরবিচ্ছিন্ন তদারকি। রয়্যাল অ্যালবার্ট হলে হয়ে গেল রয়্যাল লিজিয়ন ফেস্টিভ্যাল। প্রতি বছর নিহত সেনাকর্মীদের সম্মান জানানো ও তাদের ত্যাগের কথা স্মরণ করা হয় অনুষ্ঠানটিতে। এতে অংশ নেন রাজপরিবারের সদস্যরা, কিং চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স উইলিয়াম। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে হয়ে গেল রয়্যাল লিজিয়ন ফেস্টিভ্যাল। এই আয়োজনে নিহত সেনাকর্মীদের সম্মান জানানো হয়। প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের ত্যাগের কথা স্মরণ করা হয়। And so lead us in your way, that our lives may speak of your justice. অনুষ্ঠানটিতে অংশ নেন রাজপরিবারের সদস্যরা, কিং চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স উইলিয়াম ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিল এই আয়োজনে। তবে অসুস্থতার কারণে যেতে পারেনি কুইন ক্যামিলা। অনেক সেনা সদস্য তাদের মনোমুগ্ধকর পারফরমেন্সে এই আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। এর মাধ্যমে তারাও সম্মান জানান তাদের হারানো সহকর্মীদের। এছাড়া এই আয়োজনে আরও পারফর্ম করেন টম জোন্স, আলেকজান্ড্রা বার্গ ছাড়াও আরও অনেক মিলিটারি ব্যান্ড। এরপর আরেকটি অনুষ্ঠানে হারানো সেনাদের সম্মান জানাতে ২ মিনিট নীরবতা পালন করে কিং চার্লস III। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও এই আয়োজনে অংশ নেন কিং চার্লস এবং প্রিন্সেস অফ ওয়েলস। অসুস্থ হওয়ার পর এই প্রথম তারা কোনো অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হন। এই আয়োজনটি অনেক গুরুত্বপূর্ণ। রাজপরিবার ছাড়াও এই আয়োজনে অংশ নেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সরকারের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ছাড়াও আরও অনেকে। ফুলের শ্রদ্ধায় তারা স্মরণ করেন হারানো যোদ্ধাদের। সবার পরনে ছিল কালো পোশাক। 10,000 সেনা সদস্য অংশ নেয় এই আয়োজনে। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধারাও অংশ নেন। তারাও স্মরণ করেন তাদের নিহত সহকর্মীদের। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জুহাইতে হয়ে গেল 15তম ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড এরোস্পেস এক্সিবিশন, যা এয়ার শো নামেও পরিচিত। এয়ারক্রাফট দিয়ে এরোব্যাটিক পারফরমেন্স করা হয়েছে এই শোতে। এদিকে দেশটির গিঝাও প্রদেশে জাঁকজমক পরিবেশে পালন করা হলো চাইনিজ নিউ ইয়ার। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। চায়নাতে উদযাপিত হলো চাইনিজ নিউ ইয়ার। দেশটির গিঝাও প্রদেশে জাঁকজমক পরিবেশে পালন করা হলো এই উৎসবটি। ভিন্ন ধারার এই উৎসবটিতে অতি আগ্রহের সাথে অংশ নিতে দেখা যায় অনেক মানুষকে। অন্তত 10,000 মানুষ অংশ নেয় এই আয়োজনে। ভিন্ন রকমের জামা কাপড় পরে প্যারেডে অংশ নেয় তারা। এর মাধ্যমে তাদের ঐতিহ্যকে তুলে ধরা হয়। বাঁশি বাজিয়ে নাচ গানের মাধ্যমে এই উৎসবটি পালন করে অংশগ্রহণকারীরা। এর পাশাপাশি আয়োজন করা হয় একটি প্যারেডেরও। এক অন্যরকম আবহে পালিত হয় এই উৎসবটি। মানুষের সমাগমে জমে ওঠে চাইনিজ নিউ ইয়ার। ছোট বড় সবাই একসাথে পালন করে এই উৎসব। বছরের পর বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই আয়োজন উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে পাড়ি জমায় হাজার হাজার পর্যটক।
ভিন্ন ধারার এই উদযাপন আকৃষ্ট করে নানা দেশের মানুষকে। চাইনিজ নিউ ইয়ার মিয়াও সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে একটি। তাই তো জাঁকজমকভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এবছরের চাইনিজ নিউ ইয়ার। এদিকে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জুহাইতে হয়ে গেল 15তম ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড এরোস্পেস এক্সিবিশন। এই এক্সিবিশনটি আবার এয়ার শো নামেও পরিচিত। গেল মঙ্গলবার হয়ে গেল এই এয়ার শো। বিভিন্ন রকমের এয়ারক্রাফট দিয়ে অ্যারোব্যাটিক পারফরমেন্স করা হয় এই শোতে। এয়ারক্রাফটগুলোর মধ্যে অন্যতম ছিল Z10, Z20 এবং YU-20। আমার মতে করোনা প্যান্ডামিকের পর এই বছরের শো ছিল সবচেয়ে বড় আয়োজন। অনেক কঠিন অ্যারোবেটিক পারফরমেন্স করা হয়েছে এবার। এর পাশাপাশি দিনব্যাপী চলে প্রদর্শনী, যেখানে বিভিন্ন রকমের ফাইটার জেট রাখা হয় প্রদর্শনীর জন্য। করোনা মহামারীর পর এই প্রথম এত বড় এয়ার শোর আয়োজন করা হয়। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।